দিবস উপলক্ষে আজকের এই মহতী সমাবেশের সাথী সভাপতি, মঞ্চে আসীন আছেন সিআইটিওর ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমজীবী নারী সমন্বয় কমিটির রাজ্য আহ্বায়িকা কমরেড পাঞ্চালী ভট্টাচার্য এবং ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদিকা কমরেড মহুয়া রায় এবং আপনারা যারা এখানে এসেছেন সংগ্রামী মায়েরা, বোনেরা এবং বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের সকলকে এবং আমাদের রাজ্যের সমস্ত শ্রমজীবী অংশের ভাই বোনেদের আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আমাদের রাজ্যের শ্রমজীবী অংশের মানুষের যে সংগ্রামের প্রতি, আন্দোলনের প্রতি আমি গভীর আন্তরিক সংহতি জ্ঞাপন করছি। আমার আগের বক্তাগণ সকলেই শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত, খুবই সুন্দরভাবে এই মে দিবস সৃষ্টি হওয়ার তার প্রেক্ষাপট এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে শ্রমজীবী অংশের মানুষের সামনে যে বিপদ এবং সে বিপদকে এদেশের ট্রেড ইউনিয়ন মুভমেন্ট বা আমাদের রাজ্যের শ্রমজীবী অংশের মানুষের যে আন্দোলন, তারা কিভাবে এটাকে মোকাবেলা করছেন এবং আগামী দিন এটাকে আরও সংহত করা দরকার, আরও মজবুত করা দরকার, সেগুলো তারা ব্যক্ত করেছেন। আমি সেদিকে যাব না। আমি যেটা বলতে চাই যে এবছর 2024 সাল যে আমরা এই আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস আমরা উদযাপন করছি, এটা সেই 1886 ইংরাজির হে মার্কেটের অর্থাৎ শিকাগোর সে ঘটনার 138 বছর বাদে। আর আনুষ্ঠানিকভাবে সারা পৃথিবীব্যাপী 1 মেকে শ্রমিক সংহতি দিবস হিসাবে উদযাপন করার যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা যে উদযাপন শুরু হয়েছে, তার এবছর 135তম বছর। তা আমাদের দেশের অভিজ্ঞতায়, জাতীয় জীবনের অভিজ্ঞতায় এই বিগত প্রায় 140 বছরে আমাদের এই যে আন্দোলন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার, এটাকে আরো মজবুত করার, তার চেহারা, তার স্থিতি আজকে আমাদের জাতীয় জীবনে কোন পর্যায়ে? সেই 1890 খ্রিস্টাব্দে মে দিবস, শ্রমিক সংহতি দিবস উদযাপিত হওয়ার পর তখন আমাদের দেশ পরাধীন ছিল। প্রায় সেই সময়েতে, সমকালীন সময়েতে আমাদের দেশেও একেবারে আসমুদ্র হিমাচল সেরকমভাবে না হলেও দেশের যে সমস্ত প্রান্তে শ্রমিক ঐক্য গড়ে উঠেছিল, একদিক থেকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, আরেক দিক থেকে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের দেশের বিভিন্ন প্রান্তেও লাল পতাকা উদ্দিন হয়েছিল। এবং আমরা জানি
এই যে আজকে আমাদের দেশের শ্রম আইন যে মোদী সরকার ভেঙে দিয়েছে, 4টা শ্রম কোড তারা তৈরি করেছেন, যদিও যেটা পাঞ্চালিদি বলেছেন এখনও সেরকমভাবেও এটাকে তারা প্রয়োগ করতে পারেননি। হয়তোবা এইভাবে বললে ঠিক হবে না, নানাভাবে হুবহু তার বিধি রচনা করে ঠিক সেরকমভাবে আমাদের দেশের কল কারখানায় বা শ্রমজীবী মানুষের উপরে তার প্রয়োগ না করতে পারলেও তার নানা ধরনের অপব্যবহার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা যদি দেখি আমাদের দেশে এরকম প্রায় 44-45টা যে শ্রম আইন তৈরি হয়েছিল, এটা সবটাই স্বাধীন ভারতের সে 1950 সালে আমাদের সংবিধান গ্রহণ করার পর সবটা হয়েছে তা নয়, তার আগে থেকেও, এমনকি ব্রিটিশ জমানায় ঔপনিবেশিক সে শাসন ব্যবস্থার সময়তেও ব্রিটিশদের কাছ থেকেও এদেশের শ্রমজীবীরা কিছু কিছু আইন তৈরি করেছিল। পরবর্তী সময়েতে এগুলো স্বাধীন ভারতে প্রবর্তিত সেখানে হয়েছে। কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করছি, স্বাধীন ভারতের একটা সরকার, যে সরকার এই সংবিধানের নামে শপথ গ্রহণ করে, সংবিধান রক্ষা করার জন্য অঙ্গীকার ঘোষণা করে, যারা শাসন ক্ষমতায় বসেছেন তারা অবলীলায় যা অর্জিত হয়েছে সমস্ত কিছুকে ভেঙে দিয়ে সেখানে কোড, সেই কোড মানে কি, সেই কোডে কি সংগঠিত শ্রমিক, কি অসংগঠিত শ্রমিক, অর্গানাইজড বা আনঅর্গানাইজড, কোনো অংশেরই স্বার্থ রক্ষা করার কোনো প্রভিশন, কোনো ধারা এই 4টা শ্রম কোডের মধ্যে নেই। সবটাই হলো মালিকদের পক্ষে। এবং সে মালিকরা এই গত 10 বছরে কিভাবে আমাদের দেশের এই শ্রমজীবী অংশের মানুষের উপরে মোদী সরকারের তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের সহযোগিতায় একদিক থেকে চলতি শ্রম আইনের অপব্যবহার আর শ্রম কোডের সেরকম প্রয়োগ না হলেও তারও সেখানে নানাভাবে কাজে লাগিয়ে আরও অন্যান্যভাবে আমাদের দেশের সরকার যেভাবে একচেটিয়া পুঁজি, অর্থাৎ শ্রমিকদের রক্ত ঘামকে শোষণ করে যারা তাদের পুঁজির পাহাড়, মুনাফার পাহাড় এটাকে স্ফীত করে, তা কি হয়েছে ইতিমধ্যেই আমরা এগুলো নানাভাবে আমরা চর্চা করেছি। আমাদের দেশের এই সময়ে যদি একটু আমরা এটাকে মেলে ধরি সেখান থেকে পরিষ্কার হয়। যেমন আমরা এই সময়তে শুনি 2টি কর্পোরেট সংস্থা, আদানি এবং আম্বানি, অক্সফাম, যে আন্তর্জাতিক যে এরকম বিভিন্ন দেশের অর্থনীতি বা তার ইকোনমিক সাইজ এগুলো নিয়ে যারা নানা চর্চা করে, মূল্যায়ন করে, তাদের রিপোর্ট অনুসারে শুধু 2016 থেকে 2020 ইংরাজি মাত্র 5 বছর সময়ের মধ্যে মোদির যে শাসনের পরবর্তী সময় আরও হয়েছে, আম্বানির তার পুঁজির পাহাড় বৃদ্ধি হয়েছে 350%, অর্থাৎ 350 গুণ। আদানির পুঁজির পাহাড় স্ফীত হয়েছে 750%, মাত্র 5 বছর সময়েতে। এবং তার পরবর্তী সময়েতে এই যে ডিমনিটাইজেশন, কোভিডের সময়েতে এই লকডাউন ইত্যাদির মধ্য দিয়ে আরও নানাভাবে কোম্পানি আইন শিথিল করে এবং তাদের যে ব্যাংক থেকে নেওয়া ঋণ এগুলাকে মকুব করে
বা তথাকথিত স্টিমুলেশন ইত্যাদির নামে যে তথ্যটা অক্সফাম প্রকাশ করেছে 2020 সাল অবধি, এটা 2024 সালে এসে আরো বহুগুণ সেখানে বেড়েছে। তো তার মানে হলো তাহলে যে এই 10টা বছরে যে এই দেশের শ্রমজীবী মানুষের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ তার শোষণ, তার আক্রমণ, তার পেনিট্রেশন কতটুকু সেখানে পৌঁছে গেছে বা কিভাবে, এবং এটাকে আগামী দিন আরো কিভাবে স্থায়ী করার জন্য এই সরকার লালায়িত। আজকে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে শাসক দলের যে সমস্ত বক্তব্য, যেভাবে তারা দেশের অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে যা বাস্তবের সাথে মিল নেই সেইভাবে উপস্থিত করার চেষ্টা করছে, আমরা তার মধ্যে দিয়ে সেখানে দেখি। যদিও এই জায়গায় আমি কথা বলবো না যে আমাদের দেশের শ্রমজীবী আন্দোলন এই জন্য দুর্বল হয়েছে, পিছিয়েছে, আবার এটাও বলবো না যে এই মোদী সরকারের এই দানবীয় শ্রমজীবী তথা এই দেশের সাধারণ মানুষের স্বার্থ বিরোধী যে নীতিগুলি প্রবর্তিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে যে একেবারে সাংঘাতিকভাবে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়ে তাকে প্রতিহত করতে পেরেছে, আমি সেটাও বলবো না। কিন্তু একটা আশার দিক, অবশ্যই একটা আশার দিক সঞ্চারিত হয়েছে। আমরা এই চলতি যে লোকসভা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা কিছুটা হলেও এই দেশের মানুষ আমরা লক্ষ্য করছি এবং গভীর আশা বুকে বেঁধে আমরা তাকিয়ে আছি সামনের দিকে। যেমন এই অষ্টাদশ লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে সারা দেশে একটা বাতাবরণ তৈরি হয়েছিল, রাম মন্দির উদ্ঘাটন এটা নিয়ে উন্মাদনা তৈরি করে, তার সাথে দেশের মানুষের সামনে একটা মিথ্যার একটা জগৎ তৈরি করে, যেন একটা বিকশিত ভারত, অমৃতকাল, মোদি গ্যারান্টি, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এইভাবে একটা প্রচার শুরু করেছিল। তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষের অধিকার যেভাবে বুলুণ্ঠিত হচ্ছে, সবটাই সেই স্লোগানে না হোক, আমাদের দেশের ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি অবশ্যই তার সাথে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার যে অঙ্গীকার, তার মধ্যে সেটাও অন্তর্নিহিত রয়েছে। যে আওয়াজ তুলেছে, আমার মনে হয় প্রথম এবং দ্বিতীয় পর্বের লোকসভা নির্বাচনের দুটা ফেসে নির্বাচনের পরে তা এই দেশের জনগণের কাছে আরো বেশি বেশি করে সেই স্লোগান, সে আওয়াজ, সে আবেদন জনগণের কাছে পৌঁছে, এবং তা শাসক দলের বক্তব্যের মধ্যেও ক্রমশ তার যে অসংলগ্নতা, আত্মরক্ষামূলক এবং গোটা তাদের প্রচার ব্যবস্থাকে অন্যদিকে দাবিত করার জন্য যে চেষ্টা, তার মধ্য দিয়ে আমাদের এই লড়াই, অর্থাৎ একদিক থেকে শ্রমজীবী অংশের মানুষের লড়াই, আরেক দিক থেকে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির যে লড়াই, তা জনগণের হৃদয়কে, মনকে ছুঁইছে এবং ঐক্যবদ্ধ হতে সাহায্য করছে। এটা ক্রমশ লক্ষ্য করছি এই গত কটা দিনে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে। যদি যারা বাড়িতে টেলিভিশন আছে, সবার বাড়িতে আছে, বা সোশ্যাল মিডিয়া এখন প্রায় সবাই আমরা দেখি, আমরা দেখছি এ কটা দিনের প্রচারের মধ্যে একটা গুণগত একটা পরিবর্তন আসছে, যে নরেন্দ্র মোদীর বক্তব্যে মোদি গ্যারান্টি, বিকশিত ভারত, রাম মন্দির, এগুলো হারিয়ে গিয়ে শ্মশান, কবরস্থান, পাকিস্তান, মুসলমান, হিন্দু সংরক্ষণ, ওই মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে,
দেশের প্রধানমন্ত্রীর মতো একটা অত্যন্ত উচ্চ পদে বসেও সেই ব্যক্তির মুখ থেকে যখন এই জাতীয় ভাষা আসছে, এটা বুঝতে হবে এটা আত্মবিশ্বাসের না, এটা আত্মরক্ষার তাগিদে আত্মবিশ্বাস হারিয়ে দেশের শাসক দল, যারা এই দেশে গত 10টা বছর শ্রমজীবী অংশের মানুষ সহ এই দেশের 140 কোটি মানুষের উপর যারা স্টিম রোলার চালাতে চাইছে বা চালিয়েছে, তাদের বিরুদ্ধে এই দেশের মানুষ অন্তত একটা স্লোগান তুলতে পেরেছে, এটা সেখানে মনে হয়। তো এদিক থেকে প্রত্যেকটা বছর সারা পৃথিবীতে শুধু ট্রেড ইউনিয়ন না, আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত আছি রাজ্যের মধ্যে, সমস্ত সংগঠন, সমস্ত সংস্থা আমরা এই দিবসটাকে উদযাপন করি আন্তর্জাতিক শ্রমিক সংহতি বা শ্রমিক ঐক্য দিবস হিসাবে। ত্রিপুরার প্রেক্ষিতে আমি মনে করি যে এই আন্দোলনকে আগামী দিন শুধু ইলেকটোরাল, অর্থাৎ আমরা যখন যে রাজনীতির কথা বলি তার মধ্যে সংসদীয় পক্ষ বিপক্ষ এই কথাগুলো সেখানে চলে আসে, কিন্তু শুধু শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রশ্নে এটাকে আরও কিভাবে, যেখানে সিআইটির সভাপতি মহোদয় এখানে বলেছেন যে 10টি ট্রেড ইউনিয়ন, এই যে নয়া উদারবাদী ব্যবস্থা তৈরি হওয়ার পর বিগত 30 বছরে প্রায় 23টি সর্বভারতীয় ধর্মঘট উদযাপন করেছে। সেখানে কিছু কিছু সংগঠন প্রাথমিকভাবে এগিয়ে এসেও পরবর্তী সময়ে পিছিয়ে গেলেও সে সমস্ত সংগঠনের যারা সদস্য তারা এর থেকে বিযুক্ত হতে পারেননি। সেই কারণে মোদী সরকার অনেক কিছু করতে চাইলেও সেটা করতে পারছেন না, আবার কিছু করছেনও। কিন্তু আমি মনে করি সেইটুকুতে আমাদের আত্মতুষ্টি লাভ করলে চলবে না, এটাকে সত্যিকারেরই শ্রমিকদের ঐক্য, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য, অধিকার রক্ষার জন্য এটাকে আরও কি মজবুত করা যায়। আমরা যদি আমাদের রাজ্যের অভিজ্ঞতায় দেখি, 2018 ইংরেজিতে এখানে সরকার পরিবর্তন হওয়ার পর অসংখ্য পাম্প অপারেটর, এগ্রিকালচারের ফার্মে যারা কাজ করেন, পার্মানেন্ট লেবার, ক্যাজুয়াল লেবার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে কোর্টে গিয়ে তারা কিছু জাস্টিস সেখানে পেয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেতে যারা এইভাবে কাজ হারিয়েছেন তারা কিন্তু তাদের অধিকার ফিরে পাননি। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো দলের সরকার আসতে পারে, ভোট যাবে আসবে, সরকার তৈরি হবে, ভাঙবে, কিন্তু শ্রমিকদের অধিকার এইভাবে যাতে কোনো সরকার সেভাবে ভাঙতে না পারে, সেখানে কর্মসূচিগত এই ঐক্য এটাকে আরো মজবুত করার মধ্য দিয়ে শাসক গোষ্ঠীর যাবতীয় শ্রমিক বিরোধী, শ্রমবিরোধী তাদের নীতি, তাদের উদ্দেশ্য এটাতে কার্যকরী না করতে পারে, তার জন্য আমাদের ঐক্যকে আরো কিভাবে আমরা সম্প্রসারিত করতে পারি, আমরা মজবুত করতে পারি। এটা শুধু যে তার কাজ না হারাবার বা কাজ রক্ষা করার প্রশ্নে না। পাঞ্চালী দিদি শেষের দিকে বলেছেন একটা দিন এবারে নির্বাচন অভিজ্ঞতা রেখে যে নারীরা, হ্যাঁ আমরা কুর্নিশ জানাই, এবার এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিশেষ করে রামনগর বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটা বুথে মহিলারা, যখন যুবকরা পোলিং এজেন্ট হতে চাইছেন না, মহিলারা এগিয়ে এসে বলছেন আমরা হব, এবং আমাদের কাছে খবর তারা থেকেছেন। সংখ্যা খুব বেশি না হলেও, বেশি সংখ্যা বললে পরে আবার বেশি সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু যাই হোক
যারা করেছেন তারা দৃষ্টান্ত স্থাপন করেছেন সবার কাছে। তো তা দিয়ে কি প্রমাণ হলো? যদি রুখে দাঁড়ানো যায়, সাহস করে এগোনো যায়, শাসক দল শত্রু যতই রক্তচক্ষু দেখাক, যেহেতু তাদের সে কাজটা অনৈতিক আর আমাদের কাজটা নৈতিক, তারা অন্যায় লড়াই করছেন। আর যারা এই একটা পরিস্থিতিতে গিয়ে যারা অধিকার রক্ষা দাঁড়াচ্ছেন, তারা ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে। তো স্বাভাবিক তারা 10 জন হলেও ভেতর থেকে তারা দুর্বল, আর অন্য দিক থেকে সংখ্যায় কম হলেও তারা সাংবিধানিক অধিকারের দিক থেকে, নাগরিক অধিকারের দিক থেকে তারা নৈতিক। কাজেই সংখ্যা কখনো সে সময় ম্যাটার করে না। এইভাবে যদি আমরা আমাদের অধিকার রক্ষার প্রশ্নে শুধু কাজ পাওয়া, কাজ রক্ষা করা, চাকরি হারানোর ভয় থেকে নিজেকে মজবুতভাবে নিজের অবস্থানকে বজায় রাখা, সেই প্রশ্নে না। এই রাজ্যের মধ্যে আজকে গণতন্ত্র যেরকমভাবে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে, এটাকে পুনরুদ্ধার করার জন্য যদি আমরা সর্বত্র এভাবে এগিয়ে আসতে পারি। আমাদের রাজ্যে যদিও ফল প্রকাশ হলে লোকসভার এগুলো নিয়ে আমাদের আরও পর্যালোচনা করার সুযোগ হবে। শুধু আমরা যারা পার্টিতে আছি তারা না, সাধারণ মানুষের পক্ষেও সবাই এগুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ করবেন। কিন্তু সেই জায়গায় অভিজ্ঞতাটা কি? যেখানে রুখে দাঁড়িয়েছে, একসাথে হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, হয়তো প্রাথমিক আঘাত এসছে, কিছু ক্ষতি সাধনও তারা করেছে, কিন্তু শেষ পর্যন্ত যারা রুখে দাঁড়িয়েছেন অন্যের বিরুদ্ধে, তার পক্ষে প্রশাসনকেও পেছনে এসে সাহায্য করতে তারা বাধ্য হয়েছেন। এবং মানুষ এসছেন অত্যাচারী শক্তি কি আপনার ভোটাধিকার বিরোধী বা আপনার কাজের অধিকার বিরোধী, সেই শক্তি পিছু হটেছে। আজকে এই 135তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে আমাদের কাছে এটাই শপথ হোক কি অধিকার রক্ষার প্রশ্নে, এটা কাজের অধিকার হোক বা মজুরির অধিকার, তার সাথে নাগরিক অধিকার। কারণ আপনার নাগরিক অধিকার যদি না থাকে, সাংবিধানিক অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, যে সংবিধান আপনার কাজের গ্যারান্টি দেবে, সেই সংবিধান না থাকলে পরে আপনার কাজও সেখানে থাকবে না। এই 135তম আমাদের এই সংহতি দিবস, এটা শপথের দিবস হোক, এই আশা ব্যক্ত করে আবারও আপনারা অনেক ধৈর্য ধরে এতজন বক্তার বক্তব্য শুনেছেন। অনেক দিন পরে খুব ভালো শ্রোতা অন্তত প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে, তার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।